তা আমরা আহ, গত ক্লাসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি। তা আপনাদেরকে আরো সময় দিচ্ছি, আপনারা যারা এখনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন তাহলে আরো কয়েকটা অঙ্ক নিজেরা করেন, কিংবা যেই প্রবলেম গুলো আমি আমি করছি এগুলো আপনারা একটু দেখেন। যদি দেখেন যে কোনো কারণে এখানে আপনাদের কোনো প্রবলেম আছে, প্রবলেম গুলো নোটিফাই করেন, আইডেন্টিফাই করেন। So, আমাকে একদিন বলবেন, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আমি আরেকবার আপনাদের সাথে কথা বলবো। এবং পরীক্ষার আগে যদি কোনো রিভিউ ক্লাস নেওয়া হয় তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আরেকবার রিভিউ ক্লাস নিব, তখন আপনারা বুঝে নেবেন। তো এখন আমি কন্টিনিউ করি। আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাচ্ছি যে আমাদের এই কোর্সের দুইটা পার্ট, একটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্টটা আমরা মোটামুটি করে ফেলছি। অ্যাকাউন্টিং এর পার্টটা যদি আমি বলি যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা মানে হলো আহ, মোটামুটি বেশিরভাগ অ্যাকাউন্টিং সাইকেলের বেশিরভাগ কভার হয়ে যাওয়া। তো আমরা চাইবো এরপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পার্ট গুলা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে, আপনাদেরকে একটু বেসিক আইডিয়া দিতে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়টা কি, ওইখানে কি কি জিনিস থাকতে পারে। তো আমি পার্ট এ তে এবং পার্ট বি, দুইটা পার্ট থাকে আপনাদের পরীক্ষায়। তো পার্ট এ এবং পার্ট বি তে পার্ট ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত পার্ট এ তে রাখি, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এইগুলা পার্ট বি তে রাখি। তো আপনাদের পার্ট এ কমপ্লিট, পার্ট বি এর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পর্যন্ত। হ্যাঁ, আরেকবার একটু বলুন তো স্যার, পার্ট এ তে কমপ্লিট, পার্ট ট্রায়াল বি তে ব্যালেন্স পর্যন্ত, ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত পার্ট এ। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত পার্ট এ থাকে, আর ট্রায়াল ব্যালেন্সের পরে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি এবং সাথে সামনে আর যা কিছু পড়বো সেগুলো চলে যাবে আপনার পার্ট বি তে। মানে ঠিক দুই আছে, পার্টে আমাদের ম্যাথস থাকবে। হ্যাঁ, সব পার্টে ম্যাথ থাকবে, ম্যাথ দিয়েই তো পুরোটাই। আমরা এখন পার্ট বি তে আছি আর কি। পার্ট এ আমাদের কমপ্লিট, পার্ট বি এরও কিছু অংশ কমপ্লিট, আমরা এখন পার্ট বি এর আরো কিছু অংশ পড়বো। তো আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়টা এখনো আমাদের পড়া হয়নি, তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বিষয়গুলো নিয়ে একটু এখন কথা বলবো আর কি। তো তার আগে আপনাদেরকে একটু শেয়ার করি অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে। আপনাদেরকে এখনো বলা হয়নি অ্যাকাউন্টিং সাইকেলটা কি, মানে একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং কোত্থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। তো আমি আজকে এটা একটু আপনাদের দেখাবো, তারপরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু করছি, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে একটা টপিক কানেক্টেড, সেই টপিকটা একটু পড়াবো। তার আগে ফাইন্যান্স বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলতে চাইবো আর কি। ফাইন্যান্স সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? ফাইন্যান্স কি? ফাইন্যান্স আমরা তো অনেকেই বলি যে ফাইন্যান্স শব্দটা নিয়ে তো আমি অনেকেই পরিচিত, আমাদের অনেক বন্ধু বান্ধব, আপনাদের অনেক বন্ধু বান্ধব পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, ফাইন্যান্স সাবজেক্টটা নিয়ে পড়ে, এরকম আছে না, অনেকে বিবিএমবিএ করতেছে ফাইন্যান্সের উপর। অ্যাকাউন্টিং যেহেতু পড়ছেন, তাহলে অ্যাকাউন্টিংটা সম্পর্কে একটু বলেন যে অ্যাকাউন্টিংটা কি। অ্যাকাউন্টিং হচ্ছে হিসাববিদ্যা। আমরা তো অ্যাকাউন্টিং বলতে আমরা যে তিনটা পার্ট পড়লাম, রেকর্ডিং, অ্যানালাইজিং এন্ড কমিউনিকেটিং, তাই না? তো অ্যাকাউন্টিং হলো জাস্ট ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো যে রেকর্ডিং করা এবং এগুলাকে প্রসেসিং করার পরে অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পার্টটা, মানে ক্যাশ ইনফ্লো আউটফ্লোটা এমন ভাবে উপস্থাপন করা যাতে করে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেক হোল্ডার যারা আছে তারা যেন সেটাকে বুঝতে পারে যে বর্তমানে অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন কোন জায়গায়। এটা হলো অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংটা একটা প্রিন্সিপালের উপর চলে, কিছু বেসিক রুলস এন্ড রেগুলেশনের উপর ভিত্তি করেই চলে। তো যেখানে আপনি গ্যাপ যেটা আমরা পড়ছিলাম, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এর বাইরে অ্যাকাউন্টিং যেতে পারে না। তাহলে ফাইন্যান্সটা কি?
এটা হলো আমাদের প্রশ্ন। আমি ফাইন্যান্সের ডেফিনিশনটা পরে দিব, আগে আপনাদেরকে একটু অ্যাকাউন্টিং সাইকেলটা সম্পর্কে একটু পরিচিত করে দিই। অ্যাকাউন্টিং সাইকেল এখানে দেখেন, অ্যাকাউন্টিং সাইকেলের 9টা স্টেপ আছে। এখানে দেখেন ইলাস্ট্রেশন 4-15, আপনারা একটু পেজ নাম্বারটা নোট করে রাখেন, 166, 166 বইয়ের 166, পেজ নাম্বার 166 টা আপনারা একটু করে রাখেন, নোট করে রাখেন। এইখানে আপনারা অ্যাকাউন্টিং সাইকেলটা সম্পর্কে জানতে পারবেন। অ্যাকাউন্টিং সাইকেল হলো আপনার 9টা স্টেপ। অ্যাকাউন্টিং সাইকেলে 9টা স্টেপ থাকে। দেখুন আমরা প্রায় স্টেপই কিন্তু করে রাখছি। প্রথমটা আছে দেখেন অ্যানালাইজিং বিজনেস ট্রানজাকশনস। আমরা ট্রানজাকশন অ্যানালাইসিস করছি না, এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে দেখেন সেকেন্ড স্টেপে কি আছে, জার্নালাইজ দ্য ট্রানজাকশনস, ট্রানজাকশন গুলোকে জার্নালাইজ করা। তো জার্নাল কি জিনিস সেটাও আমরা জানি। পোস্ট টু লেজার অ্যাকাউন্টস, তাহলে জার্নালের অ্যাকাউন্ট গুলো সবগুলোকে আমরা লেজারে ট্রান্সফার করছি, এটা হলো 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার দেখেন প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আমরা করছি। তারপরে জার্নালাইজ এন্ড পোস্ট অ্যাডজাস্টিং এন্ট্রিস, ডেফারেলস এন্ড অ্যাকুরেলস। তাহলে একটা এই জিনিসটা আপনাদেরকে পড়ানো হয়নি, এইভাবে পড়ানো হয়নি, তবে এই জিনিসটা সম্পর্কে আমরা কিন্তু এই জিনিসটা সংস্পর্শে আমরা আসছিলাম, এই জিনিসটাকে আমরা পাস করেই কিন্তু পরের পার্টটা করছি। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় কিছু আদার ডাটা করছি না, আদার ডাটা। জি স্যার। রেসপন্স করেন যখন একজন, হ্যাঁ আদার ডাটা করছি না। যেমন দেখেন আমরা কিন্তু প্রথম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করছিলাম ওইটাতে লেখা ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপরে কিন্তু আমরা যখন আদার ডাটা গুলো দিয়ে করছি ওইটা ছিল আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। যদি আদার ডাটা থাকে তাহলে সেগুলো হলো আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে আদার ডাটা গুলো আছে সেগুলোকে আমরা আমাদেরকে প্রথমে কি করতে হবে, জার্নাল করতে হবে। জার্নাল করলে সেগুলো লেজার করতে হবে, লেজার করে লেজারের আইটেম গুলোকে আমরা কোথায় পাঠিয়ে দিব, ট্রায়াল ব্যালেন্সে পাঠিয়ে দিব, তখন সেটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। বুঝে গেছে? তার মানে এখানে যেটা স্টেপ 5 এ যেটা দেখা যাচ্ছে, স্টেপ 5 এ আমরা যে দেখতেছি জার্নালাইজিং, তাহলে জার্নালাইজিং বলতে কোন ট্রানজাকশন গুলো জার্নালাইজ হবে, এখানে কোন ট্রানজাকশন গুলোকে জার্নাল করতে হবে, আদার ডাটাতে যে ট্রানজাকশন গুলো আছে সেগুলোকে জার্নাল করতে হবে। জার্নাল করে এগুলোর আবার লেজার করতে হবে। তো লেজার করে যখন ওই লেজারের অ্যামাউন্ট গুলা যখন আমি আবার ট্রায়াল ব্যালেন্সে পাঠিয়ে দিব তখন সেটা হয়ে যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমরা প্রথম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করছিলাম সেটা ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সেজন্য আপনারা এখানে দেখবেন একটা সাপ্লাইস আছে আবার একটা সাপ্লাইস এক্সপেন্স আছে। তাহলে সাপ্লাইস এক্সপেন্সটা বের হয় কখন, আমরা এরপরে দেখেন আমরা যখন আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি তখন কিন্তু সাপ্লাইস ছিল, শুধু সাপ্লাইস এক্সপেন্স ছিল না। সাপ্লাইস এক্সপেন্সটা বের হইছে কোত্থেকে, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে সেটা বের হইছে। প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল না, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমরা বের করছি কিসের মাধ্যমে, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স গুলোকে যখন একবার ইনকাম স্টেটমেন্টে একবার ব্যালেন্স হিসেবে বসাই দিছি তখন আমাদের ওই জিনিসগুলো কি হয়ে আসছে, বের হয়ে আসছে। তো এটা হলো 5 নম্বর স্টেপ, যেটা আমি আপনাদেরকে করাইনি, কারণ আমি এটা না করানোর একটা কারণ হলো কারণ আমাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে একটু কি দিতে হবে, একটু একটু এমফাসিস দিতে হবে, যার কারণে এইটা আমি স্কিপ করছি। জার্নাল আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাকে আপনাদের অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করাইনি। অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো মানে হলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে আদার ডাটা গুলো আছে সেই আদার ডাটা গুলোকে জার্নালাইজ করে লেজারে পোস্টিং করা। এরপরে স্টেপ 6 নাম্বারটা দেখেন, প্রিপেয়ার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওই যেটা আনঅ্যাডজাস্ট আদার ডাটা গুলোকে যখন জার্নাল করে লেজার করবেন, লেজারে এন্ট্রি গুলো যখন আবার ট্রায়াল ব্যালেন্সে বসিয়ে দিবেন তখন সেটা হয়ে যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপরে আপনি করবেন প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা যেটা করছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে করছি, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা যায়। তাহলে মূলত হলো আমার 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 মূল দরকার হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি চাইলে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকেও কিন্তু আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে পারি অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো না করে। তো ওইটাকে স্কিপ করে আমি সরাসরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে গেছি। তার মানে মধ্যখানে যে 6 নম্বর 5 নম্বর স্টেপ যেটা আছে সেটা অপশনাল, সেটা আপনার একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন জানানোর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি না করলেও চলে। একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি না করলেও
চলে। অ্যাডজাস্টিং এন্ট্রি গুলার আদার ডাটা গুলার জার্নাল না করলেও চলে, সেজন্য আমি স্কিপ করে আপনাদেরকে কি করাই ফেলছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করাই ফেলছি। হ্যাঁ স্যার, না করলে তো হিসাবে গরমিল হবে না এটা? হিসেবে গন্ডগোল কেমনে হয়েছে, আমরা করছি না, আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে করে ফেলছি না, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে ফেলছি না, রেজাল্ট সেম। আচ্ছা আচ্ছা, মানে জার্নালাইজার লেজার করব না, বাট মানে হিসাবে আনবো। হ্যাঁ হ্যাঁ হিসাব তো থাকবে, আর আদার ডাটাগুলো আমি হিসাবে আনছি না, আদার ডাটাগুলো আমি ট্রানজাকশন ইয়াতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে রাখছি না। আর যখন আচ্ছা, এগুলো জার্নাল করে ফেলবো তখন আর আদার ডাটা থাকবে না। যখন জার্নাল করে ফেলবো, জি স্যার। যখন আমি জার্নাল করে ফেলবো, আদার ডাটাগুলোর জার্নাল এবং লেজার করে যখন সেগুলো ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং দিয়ে দিব, তখন কিন্তু আমার আর কোনো আদার ডাটা থাকবে না, আদার ডাটা ভ্যানিশ হয়ে যাবে। স্যার ডিফারেন্স আর অ্যাক্রুয়ালস মানে কি? ডিফারেন্স আর অ্যাক্রুয়ালস মানে হলো বকেয়া এবং অগ্রিম। ওই যে আমরা ডিফারেন্স যে মানে বকেয়া? হ্যাঁ না, দুইটাই সেম। এই দুইটা শব্দ বকেয়া এবং অগ্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডেফারেল মানে বকেয়া রাখা, অ্যাক্রুড মানে হলো বর্তমানে বাংলা অর্থ হলো সংগঠিত হওয়া। তাহলে সংগঠিত হওয়া অতীতে সংগঠিত হয়েছে, ভবিষ্যতে পে করতে হবে, তাই না? এই দুইটা শব্দের ক্ষেত্রে হয়, এই ডেফারেলস এবং অ্যাক্রুড হয়। ওই যে আমরা আদার ডাটার এখন আদার ডাটা গুলো একটু আপনারা অ্যানালাইসিস করে দেখেন, আদার ডাটাতে কোন শব্দগুলো ছিল, কোন ধরনের ট্রানজাকশন গুলো ছিল, যেগুলো বকেয়া ছিল অথবা যেগুলো অগ্রিম পে করছেন, এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু কোথায় ছিল, আদার ডাটাতে ছিল। অথবা ডেপ্রিসিয়েশনের তো কোনো ভবিষ্যতের অতীতের ডেপ্রিসিয়েশন এবং ভবিষ্যতের জন্য আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই ধরনের ইনফরমেশন গুলো কোথায় ছিল, আদার ডাটাতে ছিল। আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এরপর আছে আপনার মর্গেজ, যেগুলো ভবিষ্যতের ইন্টারেস্ট অথবা 9 বছরের জন্য নিছেন, 10 বছরের জন্য নিছেন, এই ধরনের ইনফরমেশন গুলো কোথায় ছিল, অ্যাডজাস্টিং এন্ট্রি গুলোতে থাকে, আদার ডাটাতে থাকে। সেজন্য ওগুলো হলো ডেফারেলস অর অ্যাক্রুয়ালস, মানে দুইটাই, অতীত ভবিষ্যৎ দুইটাতে, যেসব ট্রানজাকশন অতীত এবং ভবিষ্যতের সাথে কানেক্টেড, ওগুলাকে ডেফারেলস এন্ড অ্যাক্রুয়ালস বলে আর কি, অর অ্যাক্রুয়ালস বলে। ওই ডাটাগুলোতে ওই ধরনের শব্দ, ওই ধরনের লেনদেন গুলাই থাকে। আদার ডাটাতে সবসময় যে লেনদেনগুলো নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে তারপরেও কি থাকে, পরেও এটার এফেক্ট থাকে, এইগুলা হলো আপনার ডেফারেলস অর অ্যাক্রুয়াল। এরপরে প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা করছি, জার্নালাইজিং দ্য পোস্ট ক্লোজিং এন্ট্রিজ, জার্নালাইজিং দ্য পোস্ট ক্লোজিং এন্ট্রিজ। এরপরে আছে আপনার প্রিপেয়ার এ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এই দুটো স্টেপ আমাদের করার দরকার নাই। এগুলো হলো জার্নাল করা, এগুলাকে আমরা বলি রিভার্স এন্ট্রি, বলি রিভার্স এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি। এগুলো হলো একটা ক্লোজিং এন্ট্রি, একটা হলো রিভার্স এন্ট্রি। আপনাদের এগুলো জানার দরকার নাই, এগুলো অনেক ডিপের বিষয়। আমরা জাস্ট এটা আজকে আপনাদেরকে জানাচ্ছি, কারণ হলো কেউ যদি জিজ্ঞেস করে অ্যাকাউন্টিং সাইকেল কয়টা, অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ হলো 9টা, 1 থেকে শুরু 9 পর্যন্ত। এটা পরীক্ষা আসতে পারে, অ্যাকাউন্টিং সাইকেল গুলা আইডেন্টিফাই করেন, তবে অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ গুলা লেখেন, তখন আপনাদেরকে 1 থেকে 9 পর্যন্ত স্টেপ গুলা লিখতে হবে, জাস্ট এটার জন্য। এখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্টে চলে যাবো। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা কি বের করছিলাম, নেট ইনকাম বের করছিলাম, তারপরে আপনার ওনার সিকিউরিটি বের করছিলাম, এরপরে আমরা টোটাল লায়াবিলিটি বের করছিলাম, টোটাল অ্যাসেট বের করছিলাম, তাই না? তো একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি যে ফাইন্যান্স কাকে বলে, ফাইন্যান্স শব্দটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কিংবা ফাইন্যান্স জিনিসটা কি, এটা আপনাদেরকে একটু আগে শেয়ার করে দিই। ফাইন্যান্স কি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স দুটা কিন্তু যদিও তাদের মূল কনসার্ন অর্গানাইজেশনের মানি নিয়ে অথবা অর্গানাইজেশনের ইনফ্লো আউটফ্লো নিয়ে, কিন্তু দুইটার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। অ্যাকাউন্টিং হলো জাস্ট রেকর্ড করা, অ্যানালাইসিস করা এবং সেটাকে প্রেজেন্ট করা মিনিংফুল ওয়েতে, অর্গানাইজেশনের ট্রানজাকশন গুলাকে মিনিংফুল ওয়েতে প্রেজেন্ট করে অর্গানাইজেশনের একটা ফাইন্যান্সিয়াল চেহারা সবার সামনে তুলে ধরা। কিন্তু ফাইন্যান্স বলতে যেটা বোঝায়, ফাইন্যান্স হলো যে অর্গানাইজেশনের ক্যাপিটাল কোথা থেকে আসবে এবং সেই ক্যাপিটাল গুলাকে কিভাবে ইউটিলাইজ করা হবে, অর্গানাইজেশনের ক্যাপিটাল কোথা থেকে আসবে এবং সেই ক্যাপিটাল গুলোকে কিভাবে ইউটিলাইজ করা হবে, সেটা হলো ফাইন্যান্সের মূল কাজ। যেমন ধরেন একটা বিজনেস ফার্ম যখন ক্রিয়েট হয়, একটা কোম্পানি যখন ক্রিয়েট হয়,
সব টাকা কি ওনারের? ওনার কি করে? কিছু টাকা লোন নেয়, কিছু ইনভেস্টরের কাছ থেকে নেয়, কিছু আপনার মর্গেজ দিয়ে নেয়, অথবা কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে নেয়, কিছু পার্টনারশিপের মাধ্যমে নেয়। এরপরে এই টাকাগুলা কি সে বসায় রাখে? বসায় রাখে না, সেই টাকাগুলা সে আবার অন্যান্য খাতে ইউটিলাইজ করে, যাতে করে এখান থেকে বেটার বেনিফিট চলে আসে। এই দুইটা কাজই হলো ফাইন্যান্সের কাজ। তাহলে ফাইন্যান্সের কাজ হলো সোর্সিং appropriate amount of money from minimum interest option অথবা minimum cost option। appropriate amount of money আপনি সোর্স করবেন মিনিমাম কস্ট অপশন থেকে। তার মানে আপনি যেখান থেকে লোন নেন, দেখবেন যে সবচেয়ে কম ইন্টারেস্টে কে লোন দেয়, সবচেয়ে কম প্রফিটের আশায় কে ইনভেস্ট করে, কার কাছ থেকে সবচেয়ে কম প্রফিট দিয়ে, কাকে সর্বোচ্চ কম প্রফিট দিয়ে তার ইনভেস্টমেন্ট আনতে পারবেন। ঠিক আছে, মানে কোন জায়গা থেকে আপনি মানিগুলা, ফান্ড গুলা, ক্যাপিটাল গুলা সোর্স করলে আপনার সবচেয়ে কম খরচ হবে, সেটা প্রথমে আইডেন্টিফাই করবে ফাইন্যান্সে। এরপরে এই টাকাগুলা কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি মুনাফা হবে, সেটা আইডেন্টিফাই করবে ফাইন্যান্স। এই দুটা কাজ হলো কার? ফাইন্যান্সের। এই যে দুইটা কাজ হচ্ছে, কার থেকে কালেকশন করতেছি এবং কোথায় ব্যয় করছি, এই জিনিসগুলাকে রেকর্ড কিপিং এর কাজ হলো কার? অ্যাকাউন্টস এর। বুঝা গেছে? তাহলে অ্যাকাউন্টস এর কাজ হলো ফাইন্যান্সের যে ডিসিশনটা আসবে, সেই ডিসিশন অনুযায়ী অর্গানাইজেশন তার টাকাগুলা খরচ করবে এবং টাকাগুলা কালেকশন করবে। অ্যাকাউন্টস সেই টাকাগুলা কালেকশন করার পর থেকে খরচ করা পর্যন্ত সবগুলার রেকর্ড মেনটেন করবে। এটা হলো অ্যাকাউন্টস এর কাজ। আর ফাইন্যান্সের কাজ হলো কোত্থেকে টাকা আসবে, ওনারের কাছ থেকে আসবে, ব্যাংক থেকে আসবে, গভর্নমেন্ট থেকে আসবে, না কোনো ইনভেস্টরের কাছ থেকে আসবে, নাকি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আসবে, সেটা সে আইডেন্টিফাই করবে। এটা ফাইন্যান্সের কাজ। টাকা খুঁজে নিয়ে আসা, কোত্থেকে টাকা আসবে সেটা ফাইন্যান্সের ম্যানেজার জানে। এরপরে আবার টাকাগুলো আনার পরে কোথায় ইনভেস্ট করলে, এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি অ্যামাউন্টের মুনাফা হবে, সবচেয়ে বেশি অ্যামাউন্টের আপনার বেনিফিট আসবে, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এখন বলেন যে কোনটা আগে হয়? বেনিফিটের সাইডটা আগে নির্ধারিত হয়? হ্যাঁ, ফাইন্যান্স আগে হয়। আমি ওটা বলতেছি যে কোনটা আগে নির্ধারণ করে। আগে সে কোথায় ইনভেস্টমেন্ট করবে সেটা আইডেন্টিফাই করে, মানে কোথায় ইনভেস্টমেন্ট করলে মুনাফা বেশি সেটা সে আইডেন্টিফাই করবে এবং দেখবে যে কোত্থেকে টাকাগুলো সোর্স করলে, ক্যাপিটাল গুলো সোর্স করলে মুনাফার চেয়ে কম খরচ হবে, সেটা সে আইডেন্টিফাই করবে। তারপর ফাইন্যান্স কাজ করা শুরু করবে। এই হলো আপনার ফাইন্যান্সের কাজ, মানে সোর্সিং আর হলো ইনভেস্টিং। একটা হলো সোর্সিং ডিসিশন, একটা হলো ইনভেস্টিং ডিসিশন। ফাইন্যান্সের কাজ হলো একটা হলো সোর্সিং ডিসিশন। সোর্সিং মানে হলো কোত্থেকে টাকা ক্যাপিটাল কালেকশন করবে, সেটা হলো সোর্সিং ডিসিশন। এবং সোর্সিং এর সময় সে সবসময় দেখবে সবচেয়ে কম খরচ যেটাতে হয়, সবচেয়ে কম ইন্টারেস্ট যেটাতে পে করতে হয়, সবচেয়ে কম প্রফিট যেটাতে দিতে হয় ওনার এই ইনভেস্টরদেরকে, সবচেয়ে কম খরচে যে ইনভেস্টমেন্ট গুলো আনা যায়, যে ক্যাপিটাল গুলো আনা যায়, সেটা সে সোর্স করবে এবং সবচেয়ে বেশি প্রফিটে কোথায় ইনভেস্ট করা যায় সেটা সে আইডেন্টিফাই করবে। এই হলো ফাইন্যান্সের কাজ। কারণ আমরা যে লাস্ট চ্যাপ্টার যেটা পড়ছিলাম, যে লাস্ট চ্যাপ্টার আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়ছিলাম। তো আমরা এখন যেটা পড়তে চাইবো সেটা হলো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস। এটা ফাইন্যান্সের একটা কাজ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইজ করা। আমরা যে একটা অর্গানাইজেশনের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নেট ইনকাম থাকে, আপনার সাথে টোটাল লায়াবিলিটি থাকে, টোটাল অ্যাসেট থাকে, ওনার সিকিউরিটি থাকে। তো এই যে নেট ইনকাম যেটা আছে 10,000, 20,000, 30,000, 50,000 যে নেট ইনকাম আছে, সেই নেট ইনকামটা অর্গানাইজেশনের জন্য কতটুকু ইফেক্টিভ, অথবা সেই নেট ইনকামটা আদৌ অর্গানাইজেশনের এক্সপেক্টেড নেট ইনকাম কিনা, কিংবা যেই অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট সে করছে সেই অ্যামাউন্টের ইনভেস্টমেন্টের তুলনায় নেট ইনকামটা কি বেশি না কম, অথবা পার্সেন্টে কত, সেটাকে অ্যানালাইসিস করার নামই হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। যেটা তিনটা ওয়েতে হয়, হরিজন্টাল, ভার্টিক্যাল আর রেশিও অ্যানালাইসিস। আমরা এই চ্যাপ্টারটা পড়বো, যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পড়ছি, বুঝছি, তো এই অ্যানালাইসিসটা করতে পারলে আমাদের চ্যাপ্টারটার সাথে একটা কন্টিনিউটি থাকে আর কি। আমরা প্রথমে এই চ্যাপ্টারটা একটু দেখি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে একটু অ্যানালাইসিস করি। আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, কোন একটা
ট্রায়াল ব্যালেন্স থেকে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অর্গানাইজেশনের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে সেটা একটু দেখে নিবা। স্যার হ্যাঁ স্যার বলেন। মানে অ্যাকাউন্টিং অংশের জন্য তো এই বইটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, স্যার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য বইটাই লাগবে না? না লাগবে না, এখানে আমরা 2-3টে চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল, এই বইটাতে সব আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সহ আছে আর কি। ফাইন্যান্সিয়াল আর স্যার ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা পড়াবো এগুলো আছে। আর স্যার এই ফাইন্যান্সের দুইটা কাজ বলছিলেন, একটা সোর্সিং আর একটা ইনভেস্টিগেটিং না ইনভেস্টিং? ইনভেস্টমেন্ট ডিসিশন আর সোর্সিং ডিসিশন। আচ্ছা একটা হলো আচ্ছা, ইনভেস্টমেন্ট ডিসিশন, একটা প্রথমটা হলো সোর্সিং ডিসিশন, একটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট, যেমন আচ্ছা প্রথমে ঠিক আছে। ইনভেস্টমেন্ট, যেমন আপনি প্রথমে তাকে সোর্স করতে হবে, কোত্থেকে সোর্স করবে, ক্যাপিটালটা কোত্থেকে আসবে সেটা সোর্স করা, এটা ডিসিশনটা সে দিবে। সবচেয়ে কম খরচের সোর্সটা সে খুঁজে বের করবে। এটাকে অনেক সময় কস্ট অফ ক্যাপিটাল বলে আর কি, কস্ট অফ ক্যাপিটাল। আমরা পড়বো ফাইন্যান্স এটা। হ্যাঁ ফাইন্যান্স বলেন। অংশে কি ম্যাথ আছে? হ্যাঁ ম্যাথ আছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যাথ হ্যাঁ আছে? থাকবে ও থাকবে। হ্যাঁ আচ্ছা। বিগ ব্যাং থিওরি চলে আসছে। আমরা পাইছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। যেমন আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করছি সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোর বিভিন্ন পার্ট, যেগুলা প্রত্যেকটা পার্ট অর্গানাইজেশনের এক একটা স্ট্রেংথ কিংবা উইকনেস কে রেফার করে। তার মানে আমরা এখন বুঝবো যে আমার যে টোটাল অ্যাসেট অথবা টোটাল লাইবিলিটি সেটা আমার জন্য ফেভারেবল কি ফেভারেবল না, এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস একটু পরে দেখেন, অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনভলভস ইভ্যালুয়েটিং থ্রি ক্যারেক্টারিস্টিক্স। আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করে অর্গানাইজেশনের তিনটা ক্যারেক্টারিস্টিক্সকে আমি ইভ্যালুয়েট করব। একটা হলো এই কোম্পানিস লাইবিলিটি আর লিকুইডিটি, এরপর আছে প্রফিটেবিলিটি এন্ড সলভেন্সি। লিকুইডিটি বলতে কি বোঝায় বলুন তো দেখি? লিকুইডিটি মানে স্যার তারল্য, মানে টাকার দাম ভ্যারি করে, টাকা ভ্যালু কমে যায় বেড়ে যায়, বা সম্পদের মানে ভ্যালুটা কমে যায় বেড়ে যায়, এই জিনিসটাকে লিকুইডিটি বলে। এটা তো আপনি বলতেছেন ইনফ্লেশন। ও আচ্ছা আচ্ছা, মিনিং ঠিক মানে আছে, তারল্য কথাটা কাছাকাছি। ঠিক আছে, জি স্যার। তারল্য কথাটা ঠিক আছে, কিন্তু যদি আপনি ঠিক সেটাকে না আর কি। ডিফাইন করেন, তারল্য শব্দটাকে যদি ডিফাইন করেন, আপনার হাতে 1 লাখ টাকার ক্যাশ আছে, আবার 1 লাখ টাকা আপনি মিস্টার এক্স এর কাছ থেকে পান। তার মানে মিস্টার এক্স এর কাছ থেকে আপনি 1 লাখ টাকা পান, আবার আপনার হাতে 1 লাখ টাকা ক্যাশ আছে, কোনটা বেশি তরল? তরল স্যার আমার কাছে যেটা আছে হুম এটা তরল বেশি।
কারণ কেন, উনি কিন্তু কিনতে চাইলে আপনি ইনস্ট্যান্টলি কিনতে পারবেন কোনটা দিয়ে, আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে। আপনি মিস্টার এক্স এর টাকা আজকে বললে আজকে পাবেন না, অথবা মিস্টার এক্স আপনাকে প্রমিস করছে 1 মাস পরে দিবে, তাই না? তো ওটা ওটা বেশি, ওটা 1 মাস, ওটার জন্য আপনাকে কি করতে হবে, 1 মাস ওয়েট করতে হবে। কিন্তু আপনার হাতে যেটা আছে সেটা আপনি এখনই ইউজ করতে পারবেন। এটাকে বলে তারল্য। মানে যেই টাকাটা দ্রুত আপনি ইউজ করতে পারবেন, যেই অ্যাসেটটা আপনি দ্রুত ইউটিলাইজ করে অন্য একটা অ্যাসেট কিনতে পারবেন অথবা অন্য একটা ডিউস পে করতে পারবেন, এটাই হলো আপনার লিকুইডিটি। যেমন ক্যাশ হলো সবচেয়ে বেশি লিকুইড। তারপরে লিকুইড কি? তারপরে লিকুইড হলো আপনার ইনভেন্টরি। আপনার হাতে যে ফিনিশ গুডস গুলো আছে, সেই ফিনিশ গুডস গুলো হলো আপনার ইনভেন্টরি। আপনার হাতে যে ইনভেন্টরি গুলো আছে, মানে ইনভেন্টরি মানে হলো মজুদ পণ্য, যেটাকে বলে মজুদ পণ্য, স্টক। আপনার কাছে যে মজুদ পণ্যটা আছে সেটা কিন্তু আপনার আবার তরল হয়, কিন্তু টাকার মতো তরল না। আপনার প্রোডাক্টটা সেল করতে হবে, তারপরে গিয়ে টাকাটা পাবেন। এরপরে আছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, যাদের কাছ থেকে আপনি টাকা পান, তারাও কিন্তু আপনার অ্যাসেট, তবে সেটা কিসের মতো তরল না, আপনার ক্যাশের মতো না। ক্যাশের মতো তরল না। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি আপনার লিকুইডিটিটা জানতে পারবেন। তাহলে কিভাবে জানতে পারবেন? আপনি আপনার কাছে যে ইয়াটা আছে, যে ইনভেন্টরি, ক্যাশ তো ক্যাশ, ক্যাশ নিয়ে তো টেনশন নাই। আপনার কাছে যে ফিনিশ গুডস গুলো আছে, যে স্টক গুলো আছে, সেই স্টক গুলা কত দিনের মধ্যে ক্যাশে পরিণত করতে পারেন, সেটা যত দ্রুত হবে তত আপনার পারফরমেন্স, অর্গানাইজেশনের পারফরমেন্স ভালো। তার মানে বুঝেন যে আমরা এখানে ক্যালকুলেট করে বের করব, একটা ফর্মুলা দিয়ে বের করব যে লিকুইডিটি রেশিও বের করব। তো লিকুইডিটি রেশিওটা যেটা বের করব, সেটার যে মান আসবে, যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা যত ছোট হবে তত আপনার জন্য ভালো। আর লিকুইডিটি রেশিওর মানটা যত বড় হবে তত আপনার জন্য, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পজিশন অথবা পারফরমেন্স তত খারাপ। যেমন ধরেন, আপনি যাদেরকে ঋণ দেন, যাদেরকে আপনি বাকিতে সেল করেন, অ্যাকাউন্টস রিসিভেবল যারা, তাদের কাছ থেকে আপনি সচরাচর এভারেজ 10 দিনে টাকাটা রিকভার করতে পারেন। অথবা আপনার হাতে যে স্টক গুলা আছে, সেই স্টক গুলা আপনি সচরাচর 10 দিনের মধ্যে সেল করে টাকা ক্যাশে পরিণত করতে পারেন। সেটা আপনি 10 পেলাম, আপনি লিকুইডিটি রেশিও পেলাম কত? 10। আবার দেখলাম কোম্পানি বি এর কাছে সেই লিকুইডিটি রেশিওটা হলো 12। তাহলে কারটা পারফরমেন্স ভালো? আপনার পারফরমেন্সটা ভালো, কারণ আপনি দ্রুত কি করতে পারেন, ক্যাশ জেনারেট করতে পারেন। তাহলে এটাকে বলে লিকুইডিটি রেশিও। তাহলে অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করলে আপনি জানতে পারবেন যে আপনার অর্গানাইজেশনের লিকুইডিটি রেশিওটা কিরকম, ক্যাশ জেনারেশন করার ক্যাপাসিটি কিরকম। আর যে কোম্পানি যত দ্রুত ক্যাশ জেনারেট করতে পারে, সেই কোম্পানির পারফরমেন্স কেন ভালো জানেন? তাকে ঋণ করতে হয় না, লোন করতে হয় না। আর যে কোম্পানি দ্রুত ক্যাশ জেনারেট করতে পারে না, লিকুইড করতে পারে না তার অ্যাসেট গুলাকে, তাকে কি করতে হয়? ঋণ করতে হয়। ঋণ করলেই কিন্তু তাকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। প্রফিটেবিলিটিতে। হ্যাঁ। তা আরেকটা রেশিও হলো প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও প্রফিটেবিলিটি রেশিওটা হলো, আমরা নেট ইনকাম বের করছি না, জি স্যার। আমরা ধরেন নেট ইনকাম বের করলাম 1 লক্ষ। এই নেট ইনকাম বের করতে গিয়ে আমি টোটাল অ্যাসেট ইউজ করছি, টোটাল ইনভেস্টমেন্ট করছি 1 কোটি। তাহলে আমার পার্সেন্টেজ কত হবে? 1 হবে না? 1 লক্ষকে আমি 1 কোটি দিয়ে ভাগ করলে 1 হবে না? জি স্যার। 0.0001 হবে না? 0.01 জি স্যার। 0.01 হবে আর কি, 1% হবে আর কি, 1%। আবার কোম্পানি বি এর ক্ষেত্রে সে 1 কোটি টাকা ইনভেস্ট করে 2 লক্ষ প্রফিট করে, তার পার্সেন্টেজ হবে কত? 2%। তাহলে কার পারফরমেন্স ভালো, কার প্রফিটেবিলিটি বেশি? কোম্পানি বি এর প্রফিটেবিলিটি বেশি। তাহলে আপনি আপনার যে নেট ইনকামটা বের করছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটাকে যখন আপনি আপনার টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করবেন, টোটাল ক্যাপিটাল দিয়ে ভাগ করবেন, অথবা টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করবেন, তখন কি বের হবে? যেটা বের হয়ে আসবে সেটা যদি ছোট হয় তাহলে বড় হয়, সেটা যদি বড় হয় তাহলে মনে করবেন আপনার প্রফিটেবিলিটি ভালো। এখন এখানে একটা কথা আছে, এখানে আপনি কার সাথে কম্পেয়ার করবেন?
দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করা যায়। একটা হলো আপনার ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করা যায়। ইন্ডাস্ট্রি বলতে যে একই ধরনের ফার্ম বাজারে একই ধরনের ফার্ম যারা আছে তাদের প্রফিটেবিলিটির এভারেজ কত? তাদের প্রফিটেবিলিটি এভারেজ হলো 3%, আপনারটা হলো 2.5%। তাহলে আপনি ইন্ডাস্ট্রি লেভেলের কাছাকাছি, ইন্ডাস্ট্রি এভারেজের কাছাকাছি, কিন্তু তাদের প্রফিটেবিলিটি হলো 3%, আপনি প্রফিট করতেছেন 1%। তাহলে ইন্ডাস্ট্রিতে এভারেজ যে প্রফিটেবিলিটি, ইন্ডাস্ট্রির মধ্যে স্ট্যান্ডার্ড যে প্রফিটেবিলিটি, সেই প্রফিটেবিলিটিতে আপনি কাছেও যেতে পারেন না, তাহলে আপনার পারফরমেন্স খারাপ। আবার আপনার ইন্ডাস্ট্রির এভারেজ প্রফিটেবিলিটির তুলনায় আপনার প্রফিট এবিলিটি বেশি, 3% এর উপরে চলে গেছে, তাহলে আপনার পারফরমেন্স বেশি ভালো। তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আপনি এটাও জানতে পারবেন আপনি কতটুকু অ্যাসেট অ্যাপ্লাই করে কতটুকু আপনি প্রফিট করতেছেন, সেটা আপনি বের করতে পারবেন কোথায়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে। এখন আপনারা আমাকে একটু দেন তো দেখি ইন্ডাস্ট্রি কাকে বলে। ইন্ডাস্ট্রি মানে শিল্প কারখানা। স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার ল্যান্ডের লিকুইডিটি তো ক্যাশের চেয়ে কম নাকি? ল্যান্ড জি স্যার, মানে যেগুলো স্থাবর সম্পত্তি। এগুলো তো অ্যাসেট, ক্যাশের কাছাকাছি কেউ যেতে পারবে না। একটা ল্যান্ড আপনি বিক্রি করে কখন টাকা জেনারেট করতে পারবেন আপনি জানেন? জি স্যার, কিন্তু স্যার ল্যান্ড তো স্যার ক্যাশের চেয়ে ভালো, কারণ ক্যাশে তো ইনফ্লেশন হবে, ল্যান্ড তো সে তুলনায় সেফার না। না, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনার হাতে টাকাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে কি করতে হয়? প্রতিদিন ব্যয় করতে হয় না? প্রতিদিন ব্যয় করতে হয় না? এখন একজন ব্যবসায়ী সে যদি ল্যান্ড বা গোল্ড, সে যদি নিয়মিত প্রফিট আনতে না পারে, তাহলে তাকে কি করতে হবে? নিয়মিত যদি প্রোডাক্ট সেল করতে না পারে, তাহলে সে যদি প্রতি মাসে মাসে প্রোডাক্ট সেল করতে না পারে, তাহলে প্রতি মাসে তাকে স্যালারি দিতে হচ্ছে না এমপ্লয়ির? প্রতি মাসে তাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না? প্রতি মাসে তাকে অফিস রেন্ট দিতে হচ্ছে না? অন্যান্য খরচগুলো তাকে প্রতি মাসে করতে হচ্ছে না? কিন্তু সে প্রতি মাসে যদি সে সেল করতে না পারে, তাহলে প্রতি মাসের যে খরচগুলো সে কিভাবে কভার করবে? তো সেজন্য যত বেশি ক্যাশ হাতে থাকবে, সে তত ভেরিয়েবল এক্সপেন্স গুলা তত কি করতে পারবে? নিজের পকেট থেকে দিতে পারবে। আর যদি তার হাতে ক্যাশ না থাকে, তাহলে সে কি করতে পারবে না? ভেরিয়েবল এক্সপেন্স গুলা নিজ থেকে দিতে পারবে না, তখন তাকে লোন করতে হবে। সেজন্য এই যত দ্রুত আপনি ক্যাশ জেনারেট করতে পারবেন, যেসব অ্যাসেটে যত দ্রুত ক্যাশ জেনারেট করতে পারবেন, এবং এই 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 ফিগারটা যত কম হবে, ছোট হবে, তত আপনার জন্য ভালো। তার মানে আপনি খুব দ্রুত কি করতে পারেন? ক্যাশ জেনারেট করতে পারেন। 5 দিনের মধ্যে আপনি ক্যাশ জেনারেট করতে পারেন, অ্যাসেট বিক্রি করে ফেলতে পারেন। 10 দিনের মধ্যে আপনার অ্যাসেট গুলো বিক্রি হয়। তার মানে হলো আপনার লিকুইডিটি ভালো। আপনার হাতে যথেষ্ট আপনি চাইলে কি করতে পারবেন? যথেষ্ট পরিমাণ ক্যাশ নিয়ে আসতে পারবেন বাজার থেকে। কিন্তু আপনি সেটা পারেন না। আপনি একটা পণ্য যদি বাকিতে সেল করেন, আপনি 1.5 মাস পরে গিয়ে সেটা কালেকশন করতে পারেন। তাহলে এই যে মধ্যখানে 45 দিন যে টাকাটা আপনার ইনভেস্টমেন্টটা অন্যজনের হাতে চলে গেল, এবং এই 45 দিন আপনাকে এই খরচ আপনি বের করতে গেলে আপনাকে কি করতে হচ্ছে? ধার দেনা করতে হচ্ছে। এটার এক্সট্রা খরচটা আপনাকে কি করবে? আপনাকে এফেক্ট করবে। আপনারা কি শেয়ারিংটা দেখতেছেন? না স্যার, হ্যালো? স্যার এখন বন্ধ হয়ে গেছে, চলে গেছে না? এই যে আমি 10 মিনিট বাড়াইছি তো, আমি আবার শেয়ারিং দিচ্ছি। তো এটা হলো আপনার লিক। আরেকটা বলছিলাম যে সলভেন্সি কি? সলভেন্সি বলতে কি বোঝায়? রিমেইনিং মিটিং টাইম 2:35 দেখা যাচ্ছে, 2 মিনিট 35 সেকেন্ড। 10 মিনিট বাড়ে নাই তো স্যার মনে হয়। নিলাম তো, ওকে দিলাম তো। আচ্ছা, আমি আরেকটা মিটিং আপনাদের দিয়ে দিচ্ছি। যদি অফ হয়ে যায় তখন এটা শেষ করে আরেকটা মিটিং। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সলভেন্সি সম্পর্কে আপনাদের আইডিয়া কি? সলভেন্সি কাকে বলে বলেন তো? আপনারা নিজেদের পার্সোনাল আইডিয়া থেকে বলেন, সলভেন্সি কি? সচ্ছলতা। সেটা কিভাবে প্রকাশ পায়? এটা স্যার সামর্থ্য আর কি, খরচ করার মানে সামর্থ্য। টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে স্যার সচ্ছল,
বেশি সঞ্চয়। সলভেন্সি মানে হলো কোনো ডিউ পে করতে যে সম্ভব, কোনো ডিউ পে করতে যার কি আছে, যথেষ্ট পরিমাণ অ্যাসেট আছে। যেমন আমরা টোটাল লাইবিলিটি বের করছি না, টোটাল লাইবিলিটি জি স্যার। আমরা কি টোটাল লাইবিলিটি বের করছিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? জি স্যার। আবার ওনার। টোটাল অ্যাসেট বের করছিলাম। জি স্যার। হ্যাঁ, টোটাল অ্যাসেট। আমরা যে এখন একটু দেখি, আমরা যে আমার যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল, অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ছিল? অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তার মানে আপনি কখন সলভেন্ট, একটা অর্গানাইজেশন কখন সলভেন্ট? যখন সে তার লাইবিলিটি গুলা অ্যাসেট দিয়ে কি করতে পারবে, পে করতে পারবে, সে তখন সলভেন্ট। তার মানে ইনসলভেন্ট কখন হয় অর্গানাইজেশন ব্যাংকরাপ্ট কখন হয়? বলুন না, ব্যাংকরাপসি শুনেন নাই? ব্যাংকরাপ্ট হয়ে যাওয়া অর্গানাইজেশন, বড় বড় কোম্পানি কি হয়ে যাচ্ছে, ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, শুনেন নাই? দেউলিয়া, দেউলিয়া, দেউলিয়া শব্দটা শুনছেন? জি স্যার, শুনছি। দেউলিয়া কখন হয়? দেনা পরিশোধ না করতে পারলে। যখন একটা কোম্পানি অথবা একজন ব্যক্তি তার দেনাগুলো পরিশোধ করতে না পারে, তখন সে দেউলিয়া হয়ে যায়। তেমনি একটা কোম্পানি যখন তার দেনাগুলা তার অ্যাসেটের মাধ্যমে পরিশোধ করতে পারে, তখন ওই কোম্পানিটাকে বলা হয় সলভেন্ট। একটা কোম্পানি লোন নেয়, না বিভিন্ন অ্যাসেটের মাধ্যমে অ্যাসেট